সবার সমান সুযোগ নিশ্চিত করে দেশকে এগিয়ে নেবে সরকার, শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চা চক্রে যাচ্ছে না ঐক্যফ্রন্ট, 24 ফেব্রুয়ারি গণশুনানি, শপথ নেবেন না গণফোরামের 2 সাংসদ। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন শুক্রবার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তার ঘাটতি রাখবে না পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবার, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আবারও আওয়ামী লীগকে জয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আবহমান কাল থেকে এই বদ্বীপে চাকমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, হাজং সহ নানা ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ বসতি গড়ে তুলেছে। দেশে 55টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 31 লাখের বেশি মানুষের বাস, যা মোট জনসংখ্যার 1.4%। আর সমতলে নৃগোষ্ঠীর জনসংখ্যা 15 লাখ ছাড়িয়েছে। তাদের জীবনমান উন্নত করা সহ মূলধারায় যুক্ত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে 96 সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য শিক্ষাবৃত্তি চালু হয়। এবছর 500 জনকে শিক্ষাবৃত্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানকে সামনে পেয়ে নিজেদের ঐতিহ্যকে সমুন্নত রাখার দাবি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। আপনার কাছে আমাদের ছোট্ট একটি চাওয়া, আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের যদি আরেকটু উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন যে পেশাগুলি নিজস্ব স্ব পেশা, সেই স্ব পেশাটা যেমন দক্ষতা অর্জন করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পেশার কাজগুলিও যেন আরো সুন্দরভাবে উন্নত মানের করা যেতে পারে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে বলে আমি বিশ্বাস করি। সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের দেশের উন্নয়নটা যখন চাই, তখন সকল শ্রেণী পেশার মানুষেরই চাই। যে কারণে আমরা এই দেশের সর্বশ্রেণীর, শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী সারা বাংলাদেশে ছড়িয়েছে তা নয়, আমাদের বেদের শ্রেণী, হিজড়া, চা শ্রমিক, দলিত শ্রেণী, সকলেরই ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিজেদের পরিচয় ধরে রেখে দেশ পরিচালনায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সব পেশাকেও তোমরা উন্নত মানের করো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভোট ডাকাতি, নেতাকর্মীদের উপর নির্যাতনের পরেও প্রধানমন্ত্রীর চা পানের আমন্ত্রণকে পরিহাস উল্লেখ করে বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকেলে স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। আগামী 6 ফেব্রুয়ারি কালো ব্যাচ ধারণ ও 24 ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচিও ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক। এতে যোগ দেন বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট ডাকাতি, নেতাকর্মীদের উপর নির্যাতন, মামলা হামলার পরে প্রধানমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ পরিহাস ছাড়া আর কিছু নয়। হাজার হাজার নেতাকর্মীরা যারা আজকে কারাগারে রয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, প্রার্থীরা অনেকে আপনার প্রচুরভাবে আহত হয়েছেন, সেই অবস্থার প্রেক্ষিতে এই চা চক্রের যে আয়োজন, এটাকে আমরা মনে করি যে এটা একটা পরিহাস মাত্র, এবং সেই জন্যে এই চা চক্রে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আগামী 6 ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো ব্যাচ ধারণ করা হবে। এছাড়া আগামী 24 ফেব্রুয়ারি নির্যাতিত ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে গণশুনানির কথাও জানান তিনি। 30 ডিসেম্বর যে ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন তার হয়েছে, তার প্রতিবাদে 6 ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাচ ধারণ, এবং 24/2 অর্থাৎ 24 ফেব্রুয়ারি প্রার্থী এবং ভুক্তভোগীদের অংশগ্রহণে গণশুনানি। গণফোরামের সদস্যরা সংসদে যাচ্ছেন না বলে জানান দলের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। দলীয় সিদ্ধান্ত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যেটা করবেন।
সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির নতুন নির্বাচনের দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভা শেষে তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্ব বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত নয়, তাই নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে সারা বিশ্ব। সংসদে যোগ দিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করে ঐক্যফ্রন্টকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার পরামর্শ দেন ওবায়দুল কাদের। যে নালিশের রাজনীতি সেটা তারা আবার শুরু করেছে। তো এখানে এ ধরনের দাবি একেবারে হাস্যকর। যে এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা বিরোধী দল হিসেবে তাদের এখন উচিত সংসদে যোগ দেওয়া এবং সংসদে গিয়ে কথা বলা। আজ 1 ফেব্রুয়ারি গৌরবময় ভাষা আন্দোলনের মাসের শুরু। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা চূড়ান্ত রূপ পায় 52 এই মাসে। 21 ফেব্রুয়ারি রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেক শহীদের রক্তে মাতৃভাষার মর্যাদা পায় বাংলা। ভাষা আন্দোলনের পথ ধরেই 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসে স্বাধীনতা। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ এখন বিশ্ব স্বীকৃত। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির গৌরবময় ইতিহাসের কথা জানাচ্ছেন সাজিদ রোমেল। 47-এ ভারতবর্ষ ভাগের পরপরই পাকিস্তানি শাসকদের উর্দুকেই রাষ্ট্রভাষা করার ঘোষণায় সংগ্রাম শুরু হয় পূর্ব বাংলার রাজপথে। ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের দাবি মানলেও মোহাম্মদ আলী জিন্না 1948 সালের মার্চে ঢাকা এসে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার ঘোষণায় ফুঁসে ওঠে ছাত্র জনতা। জিন্নার মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানও বাংলাকে রাষ্ট্রভাষার দাবি নাকচ করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলারই সন্তান খাজা নাজিমুদ্দিনও 1952 সালের 27 জানুয়ারি ঢাকায় উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন। 29 জানুয়ারির প্রতিবাদ সভার পর 30 জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘটের সময় রাজনীতিকরা সিদ্ধান্ত নেন 21 ফেব্রুয়ারি প্রদেশব্যাপী হরতালের। সে সময় ঢাকা কলেজের ছাত্র চৌধুরী মুজিবুর রহমানের স্মৃতিতে আজও ভাস্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপন বৈঠকে অংশ নেওয়ার স্মৃতি। 20 তারিখ রাত্রে যখন ওই ফজলুল হলের পিছনে পুকুরের পারে ঘাটলায় ওখানে আলোচনা হইল, সেই আলোচনাটা আমি আজও ভুলি না। আর সবচেয়ে আমি গর্ব অনুভব করি, সেদিন আমি যতটুকুই বুঝি আমি ছিলাম, মিছিলে ছিলাম। 52 ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাঙালির স্বাধীনতা, এমনটাই বলছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক। লেখার ক্ষেত্রেও ওই বললাম কবিতা, গল্প, এগুলোর মধ্যে নতুন ভাবধারা। আর তার চেয়েও বড় কথা হলো রাজনীতিতে প্রভাব থাকার কারণে 21 দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে আসনে জয়ী। প্রতি 21 ফেব্রুয়ারিতে শহীদ দিবস মিছিল, বিকালে আরমানিটোলা ময়দানে জনসভা, একটা ভয়াবহ ব্যাপার। এইগুলো তো সব ঘটেছে। এগুলো 52 আগে তো এরকম ঘটনা দেখা যায়নি। মায়ের ভাষার মান রক্ষায় যে আন্দোলন 52তে শুরু করেছিল বাংলার দামাল ছেলেরা, তার গৌরব তাবৎ বিশ্বের মাতৃভাষা রক্ষার দিন হয়ে উঠেছে। 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। অমর 21 গ্রন্থমেলার উদ্বোধন শুক্রবার। মেলাকে কেন্দ্র করে সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ ও র্যাব। বইমেলায় প্রতিটি প্রবেশপথে থাকবে নিরাপত্তা চৌকি, ওয়াচ টাওয়ার। ইফটিজিং প্রতিরোধে থাকছে বিশেষ টিম। এছাড়া লেখক, প্রকাশক ও ব্লগারদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রকিব মানিকের রিপোর্ট। অমর 21 বইমেলার আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। সকালে বইমেলা এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, মেলাকে নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যা করণীয় আমরা সকলের সাথে সমন্বয় করে প্রত্যেকটি বিষয় আমরা সুচারুভাবে দেখব এবং নিবিড় তদন্তের মধ্য দিয়ে আমরা সকল দর্শনার্থী, লেখক, প্রকাশক সবাইকে আমরা নিরাপত্তা দিতে
দৃঢ় সংকল্পবদ্ধ। মেলায় কোনো ধরনের উস্কানিমূলক বই ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লেখক, প্রকাশক ও ব্লগারদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থেই আমরা মেটাল ডিটেক্টর আর্চ দিয়ে তল্লাশি করব, সন্দেহজনক বস্তু ফিজিক্যাল তল্লাশি করব। সেক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা হলেও দেশের নিরাপত্তার স্বার্থে, জননিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলার স্বার্থে সম্মানিত নাগরিকবৃন্দ, লেখক, প্রকাশক, বইপ্রেমীরা পুলিশকে সহায়তা করে। এদিকে মেলাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিক থাকবে সিসি ক্যামেরার আওতায়। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের আলামত আপনাদের চোখে পড়ে আমাদের কন্ট্রোল রুমের সাথে সাথে রিপোর্ট করতে পারবেন এবং আমরা ব্যবস্থা নিতে পারবো। মেলার প্রকাশকরা জানান শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সবকিছু গুছিয়ে নিয়েছেন তারা। প্রস্তুতি ভালো, বইয়ের প্রস্তুতি, মেলার প্রস্তুতি কি জানতে চাচ্ছেন? মেলার ম্যাক্সিমাম স্টল বানানো প্রায় শেষ, যে সামান্য একটু বাকি আছে সেটা সম্ভবত সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এবার প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। জালিয়াত চক্রের 2 হোতা গ্রেফতার। রিজার্ভ চুরি ঘটনায় ফিলিপাইনের আরসিবিসির বিরুদ্ধে মামলা হচ্ছে। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। আগামী শনিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার কোনো শিক্ষক প্রশ্ন ফাঁসে জড়িত থাকলে সাময়িক বরখাস্ত ও এমপিও স্থগিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এদিকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন পত্র ফাঁস ও জালিয়াত চক্রের মূল হোতা হাফিজুর রহমান হাফিজ এবং মাসুদ রহমান তাজুলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সঞ্জিদা রশিদের রিপোর্ট। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার অংশ নিচ্ছে 21,35,333 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 10,70,041 জন, ছাত্রী 10,64,892 জন। সার্বিক প্রস্তুতি জানাতে সচিবালয় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। প্রশ্ন ফাঁস রোধে কি করবেন এমন প্রশ্নের জবাবে জানান, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সাময়িক বরখাস্তের পাশাপাশি এমপিও বাতিলের দিকেও যাবে সরকার। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তার এমপিও স্থগিত করে তাকে চাকরি হতে বরখাস্ত করার জন্য গভর্নিং বডিকে বলতে হবে। প্রশ্ন ফাঁস রোধে কোচিং বন্ধ রাখার নির্দেশের পরও যদি কেউ চালু রাখে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব রটাতে পারেন, সেই গুজবে কান দিয়ে প্রতারিত যেন না হন পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা। এদিকে সিআইডির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সবচেয়ে বড় প্রশ্নপত্র ফাঁস চক্রটির শীর্ষ 2 জন আটক সহ মূলোৎপাটন করা হয়েছে। নিয়োগ ও ভর্তিতে প্রশ্নপত্র ফাঁস এবং ডিজিটাল জালিয়াতির আলাদা 2 চক্রের মোট 46 জনকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানানো হয়। তাদের কাছ থেকে অনেক মডার্ন ইকুইপমেন্ট উদ্ধার করতে সক্ষম হয়েছে। সিআইডি জানায়, ভর্তি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে এই চক্র। একটি চক্র প্রশ্ন ফাঁস করে, অন্য চক্রটি পরীক্ষার দিন প্রশ্ন সংগ্রহ করে সমাধান বের করে। গ্রেপ্তারকৃতদের অঢেল অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে বলেও জানান কর্মকর্তারা। এই যে অবৈধ অর্থ এইটাকে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে কনফিসকেট করার জন্য আমরা আদালতে শীঘ্রই লিখব, যাতে করে এই চক্রগুলো আর কখনো মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। সঞ্জিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে রাতেই মামলা করবে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সহযোগিতা চেয়ে একটি চুক্তিও করেছে সফররত বাংলাদেশ প্রতিনিধি দল। স্থানীয় সময় 31 জানুয়ারি নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করবে যুক্তরাষ্ট্রে নিয়োগ দেওয়া 2 ল ফার্ম। এদিকে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকও এক বিবৃতিতে নিউ ইয়র্কের শীর্ষ আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে এই মামলা লড়ার কথা জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে 810 কোটি টাকা চুরির ঘটনায় প্রায় 3 বছর হতে চললেও উদ্ধার হয়েছে মাত্র 273 কোটি টাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি।
ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ঝিনাইদহের বাঁধাকপি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ড, শৈলকুপা, মহেশপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জে বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে, কিন্তু চাষিদের মুখে নেই হাসি। পানির দরে বিক্রি করতে হচ্ছে কষ্টার্জিত ফসল। প্রতিটি কপি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকায়, কিন্তু উৎপাদন খরচ হচ্ছে 4 থেকে 5 টাকা। সবজির উপযুক্ত দাম নিশ্চিতে কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা। গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা আমাদের করণীয় শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ও কমিউনিটি সম্মাননা পুরস্কার। এতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে প্রবাস বন্ধু সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বহির্বিশ্বের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাউসারকে। প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানো, পেনশন, ডিজিটাল পাসপোর্ট সমস্যা সমাধান সহ বিভিন্ন দাবি জানান বক্তারা। সেমিনারে গ্রিস আওয়ামী লীগ ও বিএনপি এবং ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিক, সাহিত্যিক ও প্রবাসী নেতারা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সবার সমান সুযোগ নিশ্চিত করে দেশকে এগিয়ে নেবে সরকার, শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চা চক্রে যাচ্ছে না ঐক্যফ্রন্ট, 24 ফেব্রুয়ারি গণশুনানি, শপথ নেবেন না গণফোরামের 2 সাংসদ। এবং অমর 21 গ্রন্থমেলার উদ্বোধন শুক্রবার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তার ঘাটতি রাখবে না পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।